of abnormal uterine bleeding without any clinically detectable organic, systemic, and iatrogenic cause. Without any clinically detectable organic, systemic, and iatrogenic cause. সেটাকে আমরা বলবো dysfunctional uterine bleeding or DUB. এটার ইনসিডেন্স হচ্ছে about 10% of all gynecological patients. আচ্ছা, এবার আসো, আমরা দেখেছি যে মিনিস্ট্রেশন পারসিস্ট করে অ্যাবাউট এভারেজ হচ্ছে 5 to 7 days. এটা তারপরে কি কি কারণে মিনিস্ট্রুয়াল ব্লিডিংটা বন্ধ হয়? দ্য প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম অফ হেমোস্টেসিস ইন নর্মাল মিনিস্ট্রেশন। নর্মাল মিনিস্ট্রেশনে কি কি কারণে ব্লিডিংটা বন্ধ হয়? এক নাম্বার হচ্ছে প্লেটলেট অ্যাডহেশন ফরমেশন। যে ভেসেলগুলি এন্ডোমেট্রিয়াম শেডিং হওয়ার পরে যে ভেসেলগুলি ওপেন হয় সেখানে প্লেটলেট অ্যাডহেশন হয়। সেকেন্ড হচ্ছে ফরমেশন অফ প্লেটলেট প্লাগ উইথ ফিব্রিন ডিপোজিট অন দ্য ব্লিডিং ভেসেলস। ব্লিডিং ভেসেলসে ফিব্রিন ডিপোজিটের মধ্যে প্লেটলেট প্লাগ ফরমেশন হয়। নাম্বার 3 হচ্ছে লোকালাইজড ভাজো কনস্ট্রিকশন, সেখানকার ভেসেলগুলা কনস্ট্রিক্টেড হয়। নাম্বার 4 হচ্ছে রিজেনারেশন অফ নিউ এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম রিজেনারেট হয়ে ওপেন ব্লাড ভেসেল গুলাকে ঢেকে ফেলে, কাভার করে ফেলে। এন্ড অল্টারেশন ইন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস, ভাজো কনস্ট্রিক্টর গুলা বেড়ে যায়। এই সমস্ত কারণে মিনিস্ট্রাল ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথমে হচ্ছে প্লেটলেট অ্যাডহেশন ফরমেশন, তারপর হচ্ছে ফরমেশন অফ প্লেটলেট প্লাগ উইথ ফিব্রিন to seal the bleeding vessels. Number 3 হচ্ছে localized vasoconstriction. Number 4 হচ্ছে regeneration of endometrium. And number 5 হচ্ছে vasoconstrictor, যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলি আছে সেগুলোই সিনথেসিস বেড়ে যায়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো স্টুডেন্টস? আচ্ছা, আমরা মিনিস্ট্রেশনটা এবং ওভারিয়ান সাইকেলটা আরেকবার একটু মনে করে তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা বলেছি যে প্রথমে কি আসে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ রিলিজ হয়, ফলিকুল স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়। এটা রিলিজ হয়ে ফলিকল গ্রো করে, তখন কি হয়, ওভারি থেকে ইস্ট্রোজেন রিলিজ হয়। ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেশন করে, যেটাকে আমরা বলেছি প্রলিফারেটিভ ফেজ। তারপর 14th ডেতে কি হবে, এলএস সার্চ হয়ে ওভুলেশন হবে। ওভুলেশন হওয়ার পরে এই ফলিকলটা কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়। কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন আসবে, প্রজেস্টেরন এসে এন্ডোমেট্রিয়ামে সিক্রেটরি চেঞ্জ করবে, যেটাকে আমরা বলেছি সিক্রেটরি ফেজ। তারপর 22nd ডেতে কর্পাস লুটিয়ামটা অ্যাট্রফি হয়ে যাবে, তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন বোথ লেভেল ফল করবে এবং মিনিস্ট্রেশন হবে। এন্ডোমেট্রিয়াম শেডিং হবে উইথ সাম ব্লাড হুইচ ইজ নোন অ্যাজ মিনিস্ট্রেশন। এখন আমরা দেখব, হ্যালো হ্যালো, Yes, ma'am. কেউ কিছু বলতে চাচ্ছ বলো? আচ্ছা, এই ইউটেরাইন ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং কে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওভুলার ব্লিডিং, দ্যাট মিনস যে সাইকেল ওভুলেশন হয় তারপরেও ইউটেরাস থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হয়, সেটাকে বলা হচ্ছে ওভুলার ব্লিডিং। আরেকটা হচ্ছে অ্যানওভুলার ব্লিডিং। অ্যানওভুলার ব্লিডিং মিনস যেই সাইকেলে ওভুলেশন হবে না এবং ইউটেরাস থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হবে, সেটাকে বলা হয় অ্যানওভুলার ব্লিডিং। ডিইউবি বলতে সাধারণত অ্যানওভুলার ব্লিডিং কে মিন করে। ওভুলার ব্লিডিং এর প্যাটার্ন কি কি আমরা যেগুলো আগে পড়ে এসেছি। ওভুলার ব্লিডিং এর প্যাটার্ন হচ্ছে পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া এন্ড ফাংশনাল মেনোরেজিয়া। পলিমেনোরিয়া, অলিগোমেনোরিয়া এন্ড ফাংশনাল মেনোরেজিয়া। আচ্ছা, আর আমরা বলেছি আমরা ডিইউবি বলতে কাকে বুঝাবো? অ্যানওভুলার ব্লিডিং, দ্যাট মিনস যেই সাইকেলে ওভুলেশন হয়নি সেটাকে অ্যানওভুলার ব্লিডিং বলে। সাধারণত ডিইউবি বলতে এটাকে মিন করে। এটার প্যাটার্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেনোরেজিয়া আর একটা হচ্ছে সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়া। সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়া, এই সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়ার আরো দুইটা সিনোনিম আছে। একটা হচ্ছে ম্যাক্রোপ্যাথিকা হেমোরেজিকা, আরেকটা নেম হচ্ছে শ্রোয়েডার্স ডিজিজ।
অ্যানোভুলার ব্লিডিং দুইটা প্যাটার্নে হয়, একটাকে আমরা বলেছি কি মেনোরেজিয়া, আরেকটাকে বলেছি সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়া। সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়ার আরো দুইটি সিনোনিম আছে, কি কি সিনোনিম গুলি? মেট্রোপ্যাথিকা মেট্রোপ্যাথিকা হেমোরেজিকা और শ্রয়েডার্স ডিজিজ। আমরা এতগুলি প্যাটার্নের মধ্যে শুধুমাত্র আমরা এইটা সম্পর্কে জানবো, সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়া और মেট্রোপ্যাথিকা হেমোরেজিকা। আচ্ছা, এই টাইপের ব্লিডিং সাধারণত দেখা যায় ইন প্রি মেনোপোজাল ওমেন। তোমরা মেনোপোজ কি জানো? মেনোপোজ হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের লাস্ট ইন্ডেসে পার্মানেন্ট সিজেশন অফ মিনিস্ট্রেশন হয়ে যায়, যেটাকে বলা হয় মেনোপোজ। এই মেনোপোজের আগের সময়টাকে বলা হয় প্রি মেনোপোজ। এই সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়াটা সাধারণত প্রি মেনোপোজাল ওমেনের মধ্যে দেখা যায়। এখানে কি হয়, এখানকার বেসিক প্যাথোফিজিওলজি যেটা হচ্ছে যে গোনাডোট্রফিন এফএসএইচ রিলিজ হয় ফ্রম এন্টেরিয়র পিটুইটারি। এফএসএইচ রিলিজ হয়ে ফলিকল স্টিমুলেট করে এবং ওভারি থেকে ইস্ট্রোজেন আসতে থাকে। ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়ামে কি করে, একটু আগে আমি যেটা বললাম, কোন ধরনের চেঞ্জ করে ইস্ট্রোজেন? প্রলিফারেশন হতে থাকে। প্রলিফারেশন হলে এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়বে না কমবে? বাড়বে। ইস্ট্রোজেনের কারণে এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়তেই থাকে, প্রলিফারেটিভ চেঞ্জের কারণে ইস্ট্রোজেন আসতেই থাকে। কিন্তু এখানে এই প্যাথোলজিতে দেখা যায় যে কোনো একটা কারণে ওভুলেশন হয় না। ওভুলেশন না হলে কি কর্পাস লুটিয়াম ফর্মেশন হবে? তাহলে কর্পাস লুটিয়াম ফর্মেশন না হলে কি প্রজেস্টেরন আসবে? প্রজেস্টেরনের সোর্সই তো কর্পাস লুটিয়াম, প্রজেস্টেরন আসবে না। প্রজেস্টেরনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে ইট সাপ্রেস ইস্ট্রোজেন। তাহলে কি ইস্ট্রোজেন সাপ্রেস হবে? সাপ্রেস হবে না, আরো ইস্ট্রোজেন আসতে থাকবে, এন্ডোমেট্রিয়াম মোর এন্ড মোর প্রলিফারেট হতেই থাকবে। প্রলিফারেট হয়ে এটার থিকনেসটা অনেক বেড়ে যায়। অনেক যখন বেড়ে যায় তখন এটা ভেঙে ভেঙে শেড আউট হয়। আরেকটা কারণে ভেঙে যায় যে নিচের ব্লাড ভেসেল গুলা উপরের এন্ডোমেট্রিয়াম গুলাকে আর সাপ্লাই দিতে পারে না। এটা এত ঠিক হয়ে যায় যে এটা উপরের লেয়ার গুলাতে ব্লাড সাপ্লাইটা কমে যায়। এর জন্য এন্ডোমেট্রিয়ামটা ভেঙে ভেঙে শেড আউট হয়, যেটা হুইচ লুকস লাইক মিনিস্ট্রেশন। এই জন্যই এটাকে বলা হচ্ছে অ্যানোভুলার ব্লিডিং। এখানে পেশেন্ট যেটা প্রেজেন্ট করে, যেহেতু তার ইস্ট্রোজেনটা অনেকদিন যাবত আছে সেজন্য তার মিনিস্ট্রেশন হয় না, সে 6 to 8 উইকস অফ এমেনোরিয়া নিয়ে আসে। 6 to 8 উইকস অফ এমেনোরিয়া ফলোড বাই প্রলং এন্ড হেভি ব্লিডিং। কেন প্রলং ব্লিডিং বলো তো দেখি? এন্ডোমেট্রিয়াল থিকনেসটা অনেক বেড়ে যায়। অনেক, আমরা বলেছি মিনিস্ট্রেশনটা কি শেডিং অফ এন্ডোমেট্রিয়াম, তাহলে কি এখানে মিনিস্ট্রেশন বেশি হবে না কম হবে? বেশি হবে। এর জন্য মিনিস্ট্রেশন ব্লিডিংটা বেশি হয়। সে এসে প্রেজেন্ট করবে যে তার এমেনোরিয়া ছিল 6 to 8 উইকস, তারপরে তার মিনিস্ট্রেশন শুরু হয়েছে এবং সেই মিনিস্ট্রেশনটা অনেকদিন যাবত চলছে এবং ব্লিডিংটাও বেশি হচ্ছে। তার ক্লিনিক্যাল ফিচার হবে এমেনোরিয়া ফর 6 to 8 উইকস ফলোড বাই হেভি এন্ড প্রলং ব্লিডিং। এই ধরনের একটা প্রেজেন্টেশন নিয়ে আসে। আচ্ছা, আমরা এই পেশেন্টকে এক্সামিনেশন করলে দেখতে পাবো যে আমরা একটু আগে বলেছি এন্ডোমেট্রিয়ামটা প্রলিফারেট হয়, প্রলিফারেট হয়ে বোথ গ্ল্যান্ড এন্ড স্ট্রোমা বড় হয়ে যায়। এন্ডোমেট্রিয়াম যখন স্টিমুলেট হয় সাথে সাথে কিন্তু মায়োমেট্রিয়ামও স্টিমুলেট হয়। মায়োমেট্রিয়ামও কি হবে? প্রলিফারেশন। মায়োমেট্রিয়ামের মধ্যেও দেখা যাবে যে হাইপারপ্লাসিয়া হবে, সরি হাইপারট্রফি হবে। ট্রফি হলে সেলগুলার সাইজ বড় হয়ে যাবে, ইউটেরাসের সাইজও বড় হয়ে যাবে। তখন আমরা যদি পেশেন্টটাকে এক্সামিনেশন করি দেখবো যে ইউটেরাসের সাইজ হচ্ছে 8 to 10 উইকস অফ প্রেগন্যান্সি সাইজ। একটা প্রেগনেন্ট লেডির ইউটেরাসের 8 to 10 উইকস এর যে সাইজ হয়, এন্ডোমেট্রিয়াল যখন সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়া হয় তখন তার ইউটেরাসটা আমরা এই সাইজের পাবো। কতটুকু পাবো? 8 to 10 উইকস অফ প্রেগন্যান্সি সাইজ। কেন ইউটেরাসটা বড় হলো বলো তো দেখি?
ডিউ টু মায়োমেট্রিয়াল হাইপারট্রফি। মায়োমেট্রিয়াল হাইপারট্রফি, কেন মায়োমেট্রিয়াল হাইপারট্রফি হয়েছে? কারণ এন্ডোমেট্রিয়ামের সাথে সাথে মায়োমেট্রিয়ামটাও স্টিমুলেটেড হয়েছে। আচ্ছা, এবার আসো আমরা যদি এই এন্ডোমেট্রিয়ামকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি তাহলে আমরা কি দেখব? আচ্ছা, তুমি যদি ম্যাক্রোস্কোপিক্যালি এন্ডোমেট্রিয়ামটাকে এক্সামিনেশন করো, ডিএনসি করে এন্ডোমেট্রিয়ামটা কালেক্ট করো, কালেক্ট করে যদি তুমি এন্ডোমেট্রিয়ামটাকে ম্যাক্রোস্কোপিক বা নেকেড আইয়ে দেখো তাহলে এটা দেখবে যে এন্ডোমেট্রিয়াম ইজ থিক, কনজেস্টেড এন্ড পলিপয়েডাল, অর্থাৎ অনেকগুলি পলিপের মতো দেখা যাবে। কারণ কি, গ্ল্যান্ডগুলি হাইপারট্রফি হয়ে পলিপের শেপ নিয়েছে। নেকেড আইয়ে এন্ডোমেট্রিয়ামটা দেখা যাবে এটা থিক থাকবে, কনজেস্টেড থাকবে এবং মাল্টিপল পলিপয়েডাল। এবার যদি আমরা এই এন্ডোমেট্রিয়ামকে একটা স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপিক্যালি দেখি, আমরা দেখব যে এখানকার গ্ল্যান্ড গুলাতে হাইপারট্রফি হয়ে গ্ল্যান্ডগুলি অনেক বড় হয়েছে এবং এক একটা গ্ল্যান্ড এক এক রকম। কেউ কেউ হয়তো বা হাইপারট্রফি, কারো কোথাও বা হাইপারপ্লাসিয়া হয়ে নতুন নতুন গ্ল্যান্ড তৈরি হওয়া শুরু হয়েছে। এর জন্য গ্ল্যান্ড গুলাকে দেখা যাবে যে ডিসপেরিটি ইন সাইজেস, কোথাও কোথাও গ্ল্যান্ড গুলি অনেক বড় হয়ে গেছে, কোথাও কোথাও গ্ল্যান্ড গুলি ছোট হয়ে গেছে। Some glands are small, some glands are large, and এগুলি যেহেতু কাট সেকশন করা হয়েছে সেটা স্লাইডের মধ্যে গ্ল্যান্ড গুলাকে কি হিসাবে দেখা যাবে? গ্যাপ হিসাবে দেখা যাবে। গ্ল্যান্ডের মধ্যে কি থাকে? স্পেস থাকে। সেটা যদি তুমি কাট সেকশন করো তাহলে তুমি সেখানে একটা স্পেস দেখতে পাবে। এটা তখন দেখা যায়, স্লাইডটাকে দেখা যায় চিজের মধ্যে। চিজের মধ্যে যেমন ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এটার ভিতরে একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকবে। এর জন্য এটার নাম হচ্ছে সুইস চিজ এপিয়ারেন্স। সুইস চিজ এপিয়ারেন্স, দ্যাট মিনস সুইজারল্যান্ডের চিজ। যেমন সুইজারল্যান্ডের চিজ না, দুনিয়ার সব জায়গার চিজের মধ্যে কিন্তু এরকম ভেকিউল বা স্পেস থাকে। স্মল এন্ড লার্জ হোল অফ সুইস চিজ, এর জন্য এটাকে বলা হয় সুইস চিজ এপিয়ারেন্স। দ্য গ্ল্যান্ডস আর এমটি এন্ড লাইনড বাই কলামনার এপিথেলিয়াম। গ্ল্যান্ড গুলা খালি থাকে এবং এটার ভিতরে কলামনার এপিথেলিয়াম থাকে। এর জন্যই এই ডিজিজটার নাম হয়েছে সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়া। সিস্টিক গ্ল্যান্ডিউলার হাইপারপ্লাসিয়া। মাইক্রোস্কোপিক ফিচারটা আমি আবার বলি, যেহেতু স্ট্রোজেনিক স্টিমুলেশন ছিল, এখানে গ্ল্যান্ডিউলার হাইপারট্রফি হয়েছে এবং কিছু কিছু জায়গায় হাইপারপ্লাসিয়া হয়, বাট হাইপারট্রফি ইজ মোর দেন হাইপারপ্লাসিয়া। এর জন্য যখন আমরা কাট সেকশন করে স্লাইড প্রিপেয়ার করব মাইক্রোস্কোপে দেখার জন্য, দেখা যাবে যে এই গ্ল্যান্ডগুলির সাইজগুলি ভেরি করছে। কোথাও কোথাও অনেক লার্জ সাইজের গ্ল্যান্ডস এবং কোথাও কোথাও স্মল সাইজের গ্ল্যান্ডস। এই গ্ল্যান্ডস গুলাকে স্লাইডের মধ্যে কি হিসাবে, গ্ল্যান্ড হিসাবে দেখা যাবে নাকি ভ্যাকিউল হিসাবে দেখা যাবে বলো তো দেখি? গ্যাপ দেখা যাবে। হ্যাঁ, ভ্যাকিউল হিসাবে দেখা যাবে। গুড। এর জন্য এটাকে মনে হবে যেন সুইস মানে চিজের মতো দেখা যাবে। চিজে যেমন স্পেস ফাঁকা ফাঁকা থাকে, এখানে এরকম ফাঁকা ফাঁকা দেখা যাবে। এই জন্য এটার নাম হয়েছে সুইস চিজ এপিয়ারেন্স। সুইস চিজ এপিয়ারেন্স। এবং এই গ্ল্যান্ডস গুলির বা স্পেসের ভিতরে কিছুই থাকবে না। দ্য গ্ল্যান্ডস আর এমটি এন্ড লাইনড বাই কলামনার এপিথেলিয়াম। গ্ল্যান্ডস গুলি খালি থাকবে এবং এটা লাইন থাকবে বাই কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এবার আসো আমরা এই হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া বোথ হয়, কিন্তু হাইপারট্রফি মানে কি সাইজে বাড়া, আর হাইপারপ্লাসিয়া মানে নাম্বারে বাড়া। দেখা যায় যে এখানে হাইপারট্রফি বেশি হয় দেন হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া মানে কি, সেখানে আবার নতুন নতুন গ্ল্যান্ডস তৈরি হচ্ছে, আর হাইপারট্রফি হচ্ছে যে গ্ল্যান্ডস গুলা ছিল সেগুলি সাইজে সাইজে আরো বড় হয়ে যাচ্ছে। বুঝছো? এখানে বোথ চেঞ্জই আসবে, বাট মেইনলি আসবে হাইপারট্রফি রেদার দেন হাইপারপ্লাসিয়া। বুঝা গেছে? স্ট্রোজেনিক স্টিমুলেশন, স্ট্রোজেনের কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়াল প্রলিফারেশন করা। প্রলিফারেট মানে কি, বড় হয়ে যাওয়া, দ্যাট মিন্স হাইপারট্রফি। হাইপারট্রফি। আর ন্যাচারালি তো সবসময় কি হবে, এন্ডোমেট্রিয়াম তৈরি হতেই থাকে, তাই না? আমরা পড়ে আসছি না মিনিস্ট্রুয়াল সাইকেলে? হ্যাঁ, সাইকেল গুলার যে চেঞ্জ গুলো আমরা পড়েছি, প্রলিফারেটিভ চেঞ্জ, সিক্রেটরি চেঞ্জ, যে এন্ডোমেট্রিয়ামের যে তিনটা লেয়ার ছিল,
স্ট্রেটাম কম্প্যাক্টাম, স্ট্রেটাম স্পঞ্জিওসাম এন্ড স্ট্রেটাম বেজালি। তোমাদেরকে বলেছি না যে আপার দুইটা লেয়ার শেড হয়, বেজাল লেয়ার থেকে আবার তৈরি হয়, তখন সেখান থেকেও কিছু নতুন নতুন গ্ল্যান্ডস তৈরি হয়, কিন্তু যে পরিমাণ নাম্বারে তৈরি হয় তার চেয়ে সাইজে বেশি বড় হয়। এটাই হচ্ছে হাইপারট্রফি। আর কারো কিছু জানার বলো? আচ্ছা, এই ডিইউবি পেশেন্টের আমরা যে এন্ডোমেট্রিয়ামটা আমরা কালেক্ট করলাম ডিএনসি করে, তুমি কিন্তু এর মধ্যে কোন ধরনের চেঞ্জ দেখতে পাবে না বলো তো দেখি? এদের মধ্যে সাধারণত সিক্রেটরি চেঞ্জ পাওয়া যায় না। আমরা কোন চেঞ্জ পর্যন্ত দেখতে পাবো এন্ডোমেট্রিয়ামে? প্রলিফারেটিভ চেঞ্জ। সিক্রেটরি চেঞ্জ কি এখানে আসবে বলো? সিক্রেটরি চেঞ্জ কোন হরমোনে হয়? প্রোজেস্টেরন। সিক্রেটরি চেঞ্জ প্রজেস্টেরন, হ্যাঁ, এবং সেই প্রজেস্টেরন কোথা থেকে আসে? কর্পাস লুটিয়াম। যেহেতু কর্পাস লুটিয়ামই ফরমেশন হয় নাই, সেখানে তো আর প্রজেস্টেরনও নাই, সিক্রেটরি চেঞ্জও হবে না। সাধারণত এখানে শুধু প্রলিফারেটিভ চেঞ্জই দেখা যায়। আচ্ছা, এবার আসলে এই পেশেন্টের আমরা কি কি ইনভেস্টিগেশন করব? এরকম অ্যাবনর্মাল ব্লিডিং যারা নিয়ে আসে তাদের আমরা কি কি ইনভেস্টিগেশন করব? আমরা প্রথমে যেটা করব, একটা আল্ট্রাসোনোগ্রাম করব। কেন আল্ট্রাসোনোগ্রাম করব? টু এক্সক্লুড আদার প্যাথোলজি। তুমি ডেফিনেশনেই বলেছো দেয়ার ইজ নো অ্যাবনর্মাল প্যাথোলজি ক্লিনিক্যালি ডিটেক্টেবল অর্গানিক সিস্টেমিক এন্ড হাইড্রোজেনিক কজ। কোথাও কোনো কারণ নাই, সেটা এক্সক্লুড করার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, যে টু এক্সক্লুড আদার পেলভিক প্যাথোলজি। অনেক সময় তো এমনও হতে পারে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে আছে, তাই না? ইনকমপ্লিট অ্যাবর্শনও তো এরকম নিয়ে আসে, শর্ট পিরিয়ড অফ অ্যামেনিউরিয়া দেন পারভেজাইনাল ব্লিডিং, তাই না? এজন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করব। আচ্ছা, আর কি করব? আমরা তার ব্লিডিং কোনো ডিজঅর্ডার আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য কোয়াগুলেশন প্রোফাইল করব। ব্লিডিং ডিজঅর্ডার কি কি থাকতে পারে? তার লিউকোমিয়া হতে পারে, আর প্লাস্টিক এনিমিয়া হতে পারে, তাই না? সেই কারণেও কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হতে পারে। এই জন্য আমরা পেশেন্টের কোয়াগুলেশন প্রোফাইল করব। কি কি কোয়াগুলেশন প্রোফাইল বলো তো দেখি? কোয়াগুলেশন প্রোফাইল কি করি? তোমরা মেডিসিনে পড়ো না, কোয়াগুলেশন প্রোফাইলে কি কি দেখা হয়? ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, হ্যাঁ, আর কি প্লেটলেট কাউন্ট, প্রথম মিন টাইম, প্লেটলেট কাউন্ট, অ্যাক্টিভেটেড পার্সন, হ্যাঁ এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, এগুলো আমরা দেখব। আর কি করব? আর আমরা একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাম করব, আলট্রাসোনোগ্রাম, টিভিএস, টু সি দ্য থিকনেস অফ এন্ডোমেট্রিয়াম। এই ডিজিজে আমরা বলেছি কি এন্ডোমেট্রিয়ামের থিকনেস বাড়বে না কমবে বলো? বাড়বে। এই ডিজিজে এন্ডোমেট্রিয়াল থিকনেস বেড়ে যাবে। ইউজুয়ালি এন্ডোমেট্রিয়াল থিকনেস দেখা যাবে মোর দেন 12 মিলিমিটার, মোর দেন 12 মিলিমিটার হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করব। থাইরয়েড অ্যাবনর্মালিটির জন্য কিন্তু অ্যাবনর্মাল ব্লিডিং হয়। আরেকটা জিনিস করব, এই আমরা বলেছি যে দিস ডিজিজ অকার্স ইউজুয়ালি ইন প্রি মেনোপজাল লেডি, সেজন্য আমরা একটা ডিএনসি করে এন্ডোমেট্রিয়ামটা কালেক্ট করব। ডিএনসি কি তোমরা জানো? ডাইলেটেশন এন্ড কিউরেটেজ। সার্ভাইকেল ক্যানেলকে অসকে ডাইলেট করে এন্ডোমেট্রিয়াম কালেক্ট করা হয়, এটার নাম হচ্ছে ডিএনসি, ডাইলেটেশন এন্ড কিউরেটেজ। এন্ডোমেট্রিয়ামকে কিউরেট করে আনা হয়, কিউরেট মানে কাচিয়ে আনা হয়, হ্যাঁ। ডাইলেটেশন এন্ড কিউরেটেজ করে এন্ডোমেট্রিয়াম কালেক্ট করব ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এখানে কোনো মেলিগন্যান্ট চেঞ্জ আছে কিনা সেটা দেখার জন্য। কারণ প্রি মেনোপোজাল বা পোস্ট মেনোপোজাল লেডির মেলিগনেন্সি হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক আছে? তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করলাম? আমরা একটা আলট্রাসোনোগ্রাম করব টু এক্সক্লুড আদার পেলভিক প্যাথোলজি, আমরা কোয়াগুলেশন প্রোফাইল করব টু এক্সক্লুড ব্লিডিং ডিজঅর্ডার, আমরা থাইরয়েড ফাংশন করব টু এক্সক্লুড থাইরয়েড অ্যাবনর্মালিটি, আমরা একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাম করব টু সি দ্য এন্ডোমেট্রিয়াল থিকনেস, এবং প্রিমেনোপোজাল লেডির ক্ষেত্রে আমরা কি করব? ডিএনসি করব টু কালেক্ট কি কালেক্ট করব ডিএনসি করে?
endometrium, endometrium for histopathological examination, যে এখানে আদার কোনো প্রবলেম আছে কিনা। এবার আসো, এই পেশেন্টকে তুমি কি ট্রিটমেন্ট দিবে? হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ডিউবি পেশেন্ট? প্রথমে আমরা পেশেন্টকে তার এজ অনুযায়ী তিনটা গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে পিউবার্টি গার্ল, আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ লেডি, আর আরেকটা হচ্ছে প্রিমেনোপোজাল এন্ড পোস্টমেনোপোজাল লেডি। ঠিক আছে? আচ্ছা, যারা পিউবার্টি গার্ল, তাদের যে মেনোরেজিয়া হয় বা এই ধরনের অ্যাবনর্মাল ব্লিডিং নিয়ে আসে, সেটাকে আমরা বলি পিউবার্টি মেনোরেজিয়া। এটা আমি পরে পড়াবো। আপাতত তোমাদেরকে প্রথমে আমি শুরু করছি রিপ্রোডাক্টিভ এজ লেডির ডিউবি হলে তুমি কি করবে। রিপ্রোডাক্টিভ এজ লেডির যদি ডিউবি হয়, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করে প্রথমে এক্সক্লুড করব তাদের প্রেগন্যান্সি রিলেটেড কোনো কমপ্লিকেশনস আছে কিনা। প্রেগন্যান্সি রিলেটেড কোনো কমপ্লিকেশনস আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা এই পেশেন্টদেরকে দুইটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে সে প্রেগন্যান্সি চায় কিনা। যদি সে প্রেগন্যান্সি না চায়, তাহলে সে অরাল কন্ট্রাসেপটিভ পিল খাবে, ওসিপি খাবে, তাহলে তার কি হবে না, আর অ্যাবনর্মাল ব্লিডিং হবে না। এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। যদি সে প্রেগন্যান্সি না চায়, তাহলে সে ওসিপি খাবে। আচ্ছা, আর যদি আনম্যারিড হয় বা প্রেগন্যান্সি চায়, তাহলে আমরা তাকে যে ট্রিটমেন্ট গুলা দিব, হরমোন দিতে পারি। প্রথমে দিব, তার কোন হরমোনের জন্য এই অ্যাবনর্মালিটিটা ডেভেলপ করেছে বলো তো দেখি? এস্ট্রোজেনের জন্য। প্রজেস্টেরনের জন্য। তাহলে আমরা তাকে প্রজেস্টেরন দিব। কি কি প্রজেস্টেরন দিতে পারি? নরইথিস্টেরন, মেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট, এগুলো আমরা দিতে পারি। নরইথিস্টেরন, মেড্রক্সি প্রজেস্টেরন এসিটেট। আচ্ছা, এই লেডির বডিতে কোন হরমোন এক্সেস হয়ে গেছে? কোন হরমোনের বেশি ছিল? estrogen, এস্ট্রোজেন। তাহলে আমরা অ্যান্টিস্ট্রোজেন দিতে পারি, which is known as ডানাজল। অ্যান্টিস্ট্রোজেন কি? ডানাজল। তারপরে আমরা গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনের অ্যানালগ দিতে পারি, মেফিপ্রিস্টন দিতে পারি। দিস আর দ্য হরমোনাল ট্রিটমেন্ট। তাহলে আমরা হরমোনাল ট্রিটমেন্টে কি কি দিলাম? যেহেতু তার প্রজেস্টেরন ডেফিসিয়েন্সি, আমরা তাকে প্রজেস্টেরন দিয়েছি। কি কি প্রজেস্টেরন দিয়েছি? নরইথিস্টেরন, মেড্রক্সি প্রজেস্টেরন, এই দুটো প্রজেস্টেরন দিতে পারি। অথবা তার ইস্ট্রোজেন এক্সেস, অ্যান্টিস্ট্রোজেন দ্যাট ইজ ডানাজল দিতে পারি। তার গোনাডোট্রোফিন রিলিজিং হরমোনের অ্যানালগ দিতে পারি। ঠিক আছে, এই হরমোনগুলা দিতে পারি। আর কি দিতে পারি আমরা? আমরা বলেছি যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর, ভাজোডাইলেটর গুলো বেড়ে যায়, ভাজোকনস্ট্রিক্টর কমে যায়, জন্য আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর দ্যাট ইজ মেফিনামিক অ্যাসিড। প্রথম লাইন ছিল হরমোনাল ট্রিটমেন্ট। আমরা প্রথম লাইনে কি ট্রিটমেন্ট দিয়েছি? হরমোনাল ট্রিটমেন্ট। সেকেন্ড লাইনে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর দ্যাট ইজ মেফিনামিক অ্যাসিড দিয়েছি আমরা তাকে। কি দিয়েছি? প্রোস্টাগ্ল্যান্ডিন। কেন প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর দিয়েছি? কারণ এখানে ভাজোডাইলেটর গুলো বেড়ে যায়, কনস্ট্রিক্টর গুলো কমে যায়, এর জন্য। আর আরেকটা দিতে পারি নাম্বার থার্ড, যেটা থার্ড লাইনে আমরা দিতে পারি অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট। অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট আমরা এই পেশেন্টদেরকে দিতে পারি। অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট কি? ট্রানাক্সামিক অ্যাসিড, অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড। এরা ফিব্রিন ডিপোজিশন বাড়াবে। ফিব্রিন ডিপোজিশন বাড়লে কি প্লেটলেট প্লাগ এবং ফিব্রিন ডিপোজিশন দিয়ে ব্লিডিং ভেসেল গুলা বন্ধ হয়ে যাবে। আমরা প্রথমে যেটা পড়ে এসেছি যে কিভাবে মিনস্ট্রুয়াল ব্লিডিংটা বন্ধ হবে, সেটার মেকানিজমে আমরা দেখেছি যে প্লেটলেট প্লাগ ফিব্রিন ডিপোজিশনের উপরে ফরমেশন হয়ে ব্লিডিং ভেসেলকে বন্ধ করে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ ডিউবি ইন রিপ্রোডাক্টিভ এজ লেডি, তাইলে আমরা রিপ্রোডাক্টিভ এজ লেডিকে প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব। তাদেরকে আমরা দুইটি ভাগে ভাগ করব। তারা যদি প্রেগন্যান্সি না চায়, তাহলে আমরা তাদেরকে অরাল কন্ট্রাসেপটিভ পিল দিব। আর তারা যদি আনম্যারিড বা প্রেগন্যান্সি চায়, তাদেরকে আমরা তিনটি লাইনে ট্রিটমেন্ট দিতে পারি। এটা হচ্ছে হরমোনাল, যেখানে হচ্ছে কি কি বললাম? নরইথিস্টেরন এসিটেট, মেড্রক্সিপ্রোজেস্টেরন, হ্যাঁ, ডানাজল, জিএনআরএইচ অ্যানালগ।
সেকেন্ড লাইনে আমরা বলেছি কি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর দ্যাট ইজ মেফিনামিক অ্যাসিড, এবং Mefenamic acid. থার্ড লাইনে আমরা যেটা বলেছি যে কি Antifibrinolytic. অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট, অ্যান্টিফিব্রিনোলাইটিক দ্যাট মিন্স ফিব্রিন লাইসিস হতে দেওয়া যাবে না। ফিব্রিন ডিপোজিশন বাড়ানোর জন্য আমরা কি কি দিতে পারি? ট্রানাক্সামিক অ্যাসিড, অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, Amino caproic acid. যে এগুলা হচ্ছে তোমার মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টেও যদি কাজ না হয়, আচ্ছা মেডিকেল ট্রিটমেন্টেও যদি কাজ না হয় তাহলে আমরা, আচ্ছা তুমি এই যে হরমোন দিবে, হরমোন দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। হরমোন দিতে হয় from 5th day to 25th day of the cycle for 3 consecutive cycle। তাকে আমরা কি দিব, যে হরমোন গুলা দিব সেগুলা সে 21 ডে খাবে এবং 7 ডে অফ রাখবে, এভাবে 3 consecutive সাইকেল খাবে, 21 ডে অন এন্ড 7 ডে অফ, এভাবে 3 consecutive সাইকেল খাওয়ার পরে তার ফাংশনিং পিটুইটারি, ওভারিয়ান, এন্ডোমেট্রিয়াল এক্সিসটা নরমাল হয়ে যাবে, মিনিস্ট্রুয়াল প্যাটার্নটাও নরমাল হবে। ঠিক আছে? আচ্ছা, এই মেডিকেল ট্রিটমেন্টে যদি কাজ না হয় তারপর আমরা চলে যাব সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট, তার কোথায় প্রবলেম? এন্ডোমেট্রিয়ামের মধ্যে প্রবলেম হচ্ছে, তাই না? এন্ডোমেট্রিয়াম ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, সেজন্য আমরা একটা ডিএনসি করতে পারি। ডিএনসি করে এই ডিজিজ এন্ডোমেট্রিয়ামটাকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে ডিএনসি ইটসেলফ ইজ এ ট্রিটমেন্ট। কিউরেটেজ, ডাইলেটেশন এন্ড ইউটেরাইন এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ। আচ্ছা, এত যদি কাজ না হয় আর কি কি করা যায়? ডিএনসি কিভাবে কাজ করে তোমরা বুঝতে পেরেছো? কোন লেয়ারটা শেড আউট হচ্ছে? এন্ডোমেট্রিয়াম, তাই না? তাহলে আর এই প্রবলেমটা থাকবে না। এন্ডোমেট্রিয়ামটাকে বের করে নিয়ে আসে, তাহলে এন্ডোমেট্রিয়ামটা থাকবে না। সেজন্য এটার নাম হচ্ছে ডাইলেটেশন এন্ড কিউরেটেজ। কি ডাইলেট করেছি বলো তো দেখি? Cervical. অস, হ্যাঁ ভেরি গুড। সার্ভাইকেল অসকে ডাইলেট করে, অসকে ডাইলেট না করলে তো তুমি এন্ডোমেট্রিয়াম আনতে পারবে না, তাই না? এর জন্য জি ম্যাম। হ্যাঁ, ডাইলেটেশন এন্ড কিউরেটেজ, কিউরেট করে এই ডিজিজ এন্ডোমেট্রিয়ামটাকে আমরা বের করে নিয়ে আসছি। আচ্ছা, এটা হচ্ছে ডাইলেটেশন এন্ড কিউরেটেজ। আর কি কি করা যায়? আমরা এই ডিজিজ এন্ডোমেট্রিয়ামটাকে কেটে নিয়ে আসতে পারি, যেটা হচ্ছে ট্রান্স সার্ভাইকেল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াম, TCRE। এখন যেগুলো বলছি দিজ আর সার্জিক্যাল ট্রিটমেন্ট, দিজ আর সার্জিক্যাল ট্রিটমেন্ট। একটা বললাম ডিএনসি, সেকেন্ড ওয়ান ইজ ট্রান্স সার্ভাইকেল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াম, TCRE। আচ্ছা, আরেকটা কি, আর কি করা যায়? এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন। অ্যাবলেশন মানে কি জানো? এন্ডোমেট্রিয়ামকে ডিস্ট্রয় করে দেওয়ার, সেটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন। কি কিভাবে আমরা এন্ডোমেট্রিয়ামকে অ্যাবলেট করতে পারি? আমরা এখানে থার্মাল বেলুন, তারপরে মাইক্রোওয়েভ এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করতে পারি, লেজার অ্যাবলেশন করা যায়, রোলার বল অ্যাবলেশন করা যায়। এগুলি দিয়ে এন্ডোমেট্রিয়ামের মধ্যে হিট দেওয়া হয়। হিট দিলে এখানকার সেলগুলি ডিস্ট্রয় হয়ে যায়, তখন আর এন্ডোমেট্রিয়াম গ্রো করতে পারবে না, এরকম অ্যাবনর্মাল ব্লিডিং হবে না। দিস আর নোন এজ এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন। তাহলে অ্যাবলেশন প্রসিডিউর গুলো আমরা কি কি বললাম? একটা হচ্ছে থার্মাল বেলুন, লেজার অ্যাবলেশন, রোলার বল অ্যাবলেশন। আরেকটা বলছি আমরা এন্ডোমেট্রিয়ামকে কেটে নিয়ে আসতে পারি, যেটার নাম হচ্ছে ট্রান্স সার্ভাইকেল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াম, ট্রান্স সার্ভাইকেল রিসেকশন অফ এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, এগুলি গেল রিপ্রোডাক্টিভ এজ লেডির সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ ডিউবি। তবে রিপ্রোডাক্টিভ এজ লেডিতে সাধারণত আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করি না। সার্জিক্যাল ট্রিটমেন্ট শুধু একটাই করে থাকি, দ্যাট ইজ ডিএনসি। রিপ্রোডাক্টিভ লেডির যদি সার্জিক্যাল ট্রিটমেন্ট তোমাকে জিজ্ঞাসা করা হয়, অনলি ডিএনসি। আর বাকি যেগুলো বললাম এন্ডোমেট্রিয়াল রিসেকশন, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, সেগুলো করবো আমরা প্রি মেনোপোজাল এন্ড পোস্ট মেনোপোজাল লেডিতে। বলো তো কেন? কেন এই লেডির ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করব? কারণ তাদের কি আর এন্ডোমেট্রিয়ামের প্রয়োজন আছে? তাদের প্রেগন্যান্সির প্রয়োজন আছে? Pregnancy প্রয়োজন না, জি ম্যাম।
যাদের প্রেগন্যান্সির প্রয়োজন নাই তাদের এন্ডোমেট্রিয়াম আমরা রিসেকশন বা অ্যাবলেশন করে দিব। তাতেও যদি কাজ না হয় আমরা তার ইউটেরাসই রিমুভ করে দিব, সেটা হচ্ছে হিস্টেরেক্টমি। কি করে দিব? তার ইউটেরাস রিমুভ করে দিব। তাহলে আমরা একটা রিপ্রোডাক্টিভ এজ লেডির ক্ষেত্রে প্রথমে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিব। মেডিকেল ট্রিটমেন্টে যে শুধু ইমপ্রুভ না করে তাহলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট ডিএনসি করব। এবার আসো প্রি মেনোপোজাল এন্ড পোস্ট মেনোপোজাল লেডির ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিব? যারা এরকম অ্যাবনর্মাল ব্লিডিং নিয়ে আসবে তাদের ক্ষেত্রে আমরা কোনো মেডিকেল ট্রিটমেন্ট দিব না। প্রি মেনোপোজাল এন্ড পোস্ট মেনোপোজাল লেডির কি ওভুলেশন হয়? বলো, ওভুলেশন হয় ওদের? নো ম্যাম। সুতরাং সেখানে তুমি প্রজেস্টেরন দিয়ে কোনো বেনিফিট পাবে? তার তো ন্যাচারালি ওভুলেশন নাই, তার ন্যাচারালি প্রজেস্টেরন নাই, তাহলে তোমার প্রজেস্টেরন দেওয়ার কোনো প্রয়োজন আছে? তার হরমোনাল ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো কেন তার হরমোনাল ট্রিটমেন্টের প্রয়োজন নেই? In case of premenopausal and postmenopausal lady, there is no role of hormonal treatment. তাদের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট করব। কি কি সার্জিক্যাল ট্রিটমেন্ট দিব? ডাইলেটেশন এন্ড কিউরেটেজ করে এন্ডোমেট্রিয়াম, ডিজিজ এন্ডোমেট্রিয়ামটাকে বের করে নিয়ে আসবো, তারপর সেটা পাঠাবো ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। কেন? কারণ এই লেডিদের মেলিগনেন্সি হওয়ার পসিবিলিটি বেশি, 1 নাম্বার। 2 নাম্বার আমরা করব এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, 3 নাম্বার হিস্টেরেক্টমি। এই 3টা ট্রিটমেন্ট অপশন ইন কেস অফ প্রিমেনোপোজাল এন্ড পোস্টমেনোপোজাল লেডি উইথ ডিউবি। বুঝা গেছে তোমাদের? বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা থাকলে আবার আমাকে জিজ্ঞাসা করো। এইটুকু হচ্ছে যে ট্রিটমেন্ট অফ ডিউবি ইন রিপ্রোডাক্টিভ এজ লেডি এন্ড পোস্টমেনোপোজাল লেডি। পোস্টমেনোপোজাল লেডিতে কখনোই তোমরা হরমোনাল ট্রিটমেন্ট বলবে না। আচ্ছা, এবার আসো, যদি ইয়াং গার্লে এরকম ডিউবি নিয়ে আসে, সেটাকে আমরা বলি পিউবার্টি মেনোরেজিয়া। পিউবার্টিতে যে ব্লিডিং, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে আসে, সেটার নাম হচ্ছে পিউবার্টি মেনোরেজিয়া। মেনোরেজিয়া ফাউন্ড ইন পিউবার্টি গার্ল ইজ কল্ড পিউবার্টি মেনোরেজিয়া। পিউবার্টি মেনোরেজিয়া সাধারণত ব্লিডিং ডিসঅর্ডারের কারণে হয়। ব্লিডিং ডিসঅর্ডারের কারণে হয়, সেজন্য আমরা তার হিস্ট্রিটা খুব সাবধানে নিব, যে তার কোনো হিস্ট্রি অফ এক্সেস ব্লিডিং ডিউরিং টুথ এক্সট্রাকশন অর কাট ইনজুরি অর হিস্ট্রি অফ ইপিস্টেক্সিস আছে কিনা। যে দাঁত উঠেছে, যখন তার দাঁত পড়েছে তখন এক্সেসিভ ব্লিডিং ছিল কিনা, বা কোথাও কেটে গেলে তার অ্যাবনর্মাল ব্লিডিং হয় কিনা, অথবা তার ইপিস্টেক্সিস এর হিস্ট্রি আছে কিনা। তারপর আমরা যখন এক্সামিনেশন করব, আমরা খুব কেয়ারফুলি এক্সামিনেশন করব যে তার বডিতে কোনো পেটিকি বা পারপুরা আছে কিনা। এগুলি ইন্ডিকেট করবে কি? ব্লিডিং ডিসঅর্ডার। এবং তার লিভার, স্প্লিনও আমরা খুব কেয়ারফুলি পালপেট করব। এই বয়সে লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা, তারপরে আমরা তার ইনভেস্টিগেশন গুলির মধ্যে যা যা করবো ইন কেস অফ পিউবার্টি মেনোরেজিয়া অর পিউবার্টি ডিউবিতে, সেটা হচ্ছে আমরা প্রথমে ইনভেস্টিগেশন করব ব্লিডিং ডিসঅর্ডার, দ্যাট মিন্স বিটি, সিটি, প্লেটলেট কাউন্ট, এপিটিটি, পিবিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ম, আমরা এগুলা দেখব। এবং তার থাইরয়েড ফাংশন করব, একটা আলট্রাসোনোগ্রাম করব যে কোনো